11 আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব ইলেকট্রন বিন্যাস এবং তাদের বৈশিষ্ট্য অনুযায়ী, মৌলের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবিভাগ। তাহলে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমরা মৌলকে কি কি ভাগে ভাগ করতে পারি, ইলেকট্রন বিন্যাস অনুযায়ী ভাগ করছি। প্রথম ভাগটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল, একে ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস বা নোবেল এলিমেন্টস বলা যেতে পারে। তো নিষ্ক্রিয় মৌল কারা? প্রতি পর্যায়ের একেবারে ডান দিকে যে মৌলগুলো থাকে তাদের ইলেকট্রন বিন্যাস ns2np6, অর্থাৎ s কক্ষ এবং p কক্ষ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে। তাদের ইলেকট্রন বিন্যাস এই এত নিষ্ক্রিয়তার কারণে এদের নিষ্ক্রিয় মৌল বলে। এই ইলেকট্রন বিন্যাসটা খুব সুস্থিত, এদের আর কোনো ইলেকট্রন গ্রহণের বা বর্জনের কোনো জায়গা নেই, সেই জন্য এরা রাসায়নিকভাবে খুব নিষ্ক্রিয়, তাই এদেরকে নিষ্ক্রিয় মৌল বলে। এদের অবস্থান 18 নম্বর শ্রেণীতে। আধুনিক পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীতে নিষ্ক্রিয় মৌলরা রয়েছে। হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু এনপিটা নেই। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, হিলিয়ামের ক্ষেত্রে 1s2, শুধুমাত্র s উপকক্ষটা আছে, তাই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2। আরেকটা যেটা, এই নিষ্ক্রিয় গ্যাসগুলো একদম পর্যায় সারণীর ডান দিকে থাকে এবং তীব্র তড়িৎ ঋণাত্মক ধর্মী হ্যালোজেন আর তীব্র তড়িৎ ধনাত্মক ধর্মী ক্ষার ধাতুর মধ্যে একটা সেতু বন্ধের কাজ করে। এরা এই দুটো পর্যায়ের ঠিক দুটো শ্রেণীর ঠিক মাঝখানে থাকে, তার ফলে এই যে তীব্র ধনাত্মক এবং তীব্র ঋণাত্মকের মধ্যে একটা সেতু বন্ধ হিসেবে কাজ করে। নেক্সট যেটা আমরা আসছি, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে শ্রেণী বিন্যাস, এটা আমাদের টপিক নাম্বার 2। 2 নম্বরে রয়েছে প্রতিনিধি মৌল। প্রতিনিধি মৌল বা এদেরকে বলি আমরা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, এদের ইলেকট্রন বিন্যাস ns1 থেকে শুরু হয় এবং ns2np5, এই ওদের ইলেকট্রন বিন্যাস। ns1 থেকে শুরু হয়, ns2np5, অর্থাৎ s ব্লক মৌল এবং নিষ্ক্রিয় মৌল বাদ দিয়ে p ব্লক মৌল, এদেরকে বলা হচ্ছে প্রতিনিধি মৌল। এরা রাসায়নিকভাবে খুব সক্রিয় এবং এদের অবস্থান, s ব্লক গুলো আমরা দেখেছি 1 নম্বর আর 2 নম্বর শ্রেণীতে, আর p ব্লকের ক্ষেত্রে 13 থেকে 17 অবধি এদের অবস্থান। এই হয়ে গেল প্রতিনিধি মৌল। নেক্সট আলোচনা করব আমরা সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল নাম্বার 3। সন্ধিগত মৌল, এদেরকে বলে ট্রানজিশন এলিমেন্টস। ট্রানজিশন এলিমেন্টস বলে। সন্ধিগত মৌলের অবস্থান s ব্লক আর p ব্লকের মাঝখানে। এদের যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস n-1d1 to 10 ns1 to 2, এদের যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস। এবং এদের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে পরমাণুর স্থায়ী অবস্থায় বা পরমাণু অবস্থায় এবং স্থায়ী জারণ স্তরে এদের ডি উপকক্ষ আংশিক পূর্ণ অবস্থায় থাকে। তাহলে এই কারণে আমরা জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কারি, এদেরকে আমরা সন্ধিগত মৌল বলতে পারি না। এটা কিন্তু খুব প্রশ্ন একটা আসে যে এদেরকে কেন সন্ধিগত মৌল বলা যায় না। তার কারণ এদের কখনোই কোনো জারণ অবস্থাতে ডিটা আংশিক পূর্ণ হয় না, ডিটা সবসময় ভর্তি থাকে, সেই জন্য এদেরকে সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্টস বলা যায় না। এদের অবস্থান s ব্লক আর p ব্লকের মাঝখানে, অর্থাৎ 3 থেকে 12 পর্যন্ত এদের অবস্থান হবে। এবার নাম্বার 4 এ আছে ইনার্ট ট্রানজিশনাল এলিমেন্টস।
বা আভ্যন্তরীণ সন্ধিগত মৌল। আভ্যন্তরীণ সন্ধিগত মৌল, ইনার ট্রানজিশনাল এলিমেন্টস। যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস n-2f 1 থেকে 14, d 0 to 1, ns1 এটা n-1, n-1, n-2f 1 থেকে 14, n-1d 0 to 1, ns2। এই হচ্ছে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস। এদের সংজ্ঞায় আমরা বলবো ডি এবং এফ উপকক্ষ আংশিক ভর্তি থাকে, ডি আর এফ উপকক্ষ আংশিক ভর্তি থাকে, আংশিক পূর্ণ। আচ্ছা, লরেনশিয়াম আর লুটেশিয়াম, লুটেশিয়াম 71, লরেনশিয়াম 103, এদের এফ কক্ষ ভর্তি থাকে, অর্থাৎ 14 ইলেকট্রন বিন্যাস, কিন্তু তা সত্ত্বেও এদেরকে আভ্যন্তরীণ সন্ধিগত মৌল বলে। এই যে আমরা ইলেকট্রন বিন্যাস লিখেছি, এখানে n এর মান 6 আর 7, মানে n = 6 এবং 7। n = 6 হলে তাদেরকে ল্যান্থেনাইডস বলে, কারণ হচ্ছে এরা ল্যান্থেনাম পরবর্তী মৌল। আর n = 7 হলে তখন তাদেরকে অ্যাক্টিনাইডস বলে, 14টা মৌল আছে। তো এদেরকে বলে হচ্ছে, যেহেতু এরা অ্যাক্টিনিয়াম পরবর্তী মৌল, সেই জন্য এরা অ্যাক্টিনাইডস। তাহলে n = 6, n = 7, এই দুটো আমরা পেলাম। এবং এদের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বিরল মৃত্তিকা মৌল। বিরল মৃত্তিকা মৌল তার কারণ এরা মাটিতে খুব কম পরিমাণে পাওয়া যায়। তাহলে এদের আরেকটা নাম কি বললাম? বিরল মৃত্তিকা মৌল। কৌণিক সম্পর্ক, এটাকে কর্ণ সম্পর্কও বলে, আর কোনাকুনি সম্পর্কও বলে। আরেকটা ইংরেজিতে একে কি বলে? ডায়াগোনাল রিলেশনশিপ। কি জিনিস তাহলে ডায়াগোনাল রিলেশনশিপ? পর্যায় সারণীতে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মধ্যে কিছু মৌল আছে, 3 জোড়া মৌল দেখতে পাওয়া যায়। তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের শ্রেণীর মৌলদের সাথে তার যা সাদৃশ্য আছে, তার সাথে পরের পর্যায়ে কোনাকুনি সম্পর্কে অবস্থিত যে মৌল, তার ধর্মের বেশি সাদৃশ্য রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পর্যায়ের 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, 3 নম্বর, 4 নম্বর শ্রেণী। কি কি মৌল আছে? লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, বোরন, কার্বন। পরের পর্যায়ে কে আছে? সোডিয়াম, তারপরে আছে ম্যাগনেসিয়াম, তারপরে আছে অ্যালুমিনিয়াম, সিলিকন। এক্ষেত্রে দেখা যাচ্ছে লিথিয়ামের নিজের শ্রেণীতে অবস্থিত মৌল সোডিয়াম, ইলেকট্রন বিন্যাস আলাদা হওয়া সত্ত্বেও লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের ধর্মের মিল আছে, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের ধর্মের মিল আছে, এবং বোরনের সাথে সিলিকনের ধর্মের মিল আছে। তাহলে এই বরাবর যদি আমরা এই ঘরগুলো নিয়ে একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, তাহলে আমরা দেখতে পাই যে এরা কর্ণের বরাবর অবস্থিত, সেই কারণে এটাকে কর্ণ সম্পর্ক বলা হয়ে থাকে। তাহলে আমরা এই 3 জোড়া মৌল মনে রাখছি, লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়াম, বোরনের সাথে সিলিকনের ধর্মের মিল আছে। এবার আমরা দেখব যে লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের ধর্মের কি কি মিল আছে। তাহলে লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের ধর্ম দেখে নেব আমরা। লিথিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, দুজনেই জলে স্বল্প দ্রাব্য, স্বল্প দ্রাব্য হচ্ছে লিথিয়াম নাইট্রেট এবং ম্যাগনেসিয়াম নাইট্রেট। লিথিয়াম নাইট্রেট LiNO3, ম্যাগনেসিয়াম নাইট্রেট MgNO3(2).
এরা কি হয়, এরা একই রকম ভাবে তাপে বিয়োজিত হয়। যেমন আমরা দেখতে পাবো 2Li2O প্লাস 4NO2 প্লাস O2, এক্ষেত্রেও একই রকম ভাবে এরা বিয়োজিত হয়। 2MgO প্লাস 4NO2 প্লাস O2, তাহলে লিথিয়াম নাইট্রেট এবং ম্যাগনেসিয়াম নাইট্রেট একই রকম তাপীয় বিয়োজন ঘটে। লিথিয়াম কার্বনেট Li2CO3 আর ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3 দুজনেই জলে অদ্রাব্য। এবার আমরা দেখে নেব বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের ধর্মের সাদৃশ্য। Be আর অ্যালুমিনিয়ামের ধর্মের কি কি সাদৃশ্য আছে। বেরিলিয়ামের হাইড্রোক্সাইড BeOH(2), অ্যালুমিনিয়ামের হাইড্রোক্সাইড AlOH(3), দুজনেই কি উভধর্মী। বেরিলিয়াম প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড কি উৎপন্ন করে, বেরিলেট লবণ যোগ হাইড্রোজেন। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও একই রকম ভাবে অ্যালুমিনিয়াম প্লাস NaOH কি উৎপন্ন করে, অ্যালুমিনেট লবণ আর সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনেট লবণ উৎপন্ন করে আর সঙ্গে হাইড্রোজেন উৎপন্ন হয়। বেরিলিয়াম, তাহলে কি দেখতে পাচ্ছি, বেরিলিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উভধর্মী। বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম দুজনেই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। বেরিলিয়াম উৎপন্ন করে বেরিলেট লবণ আর হাইড্রোজেন, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালুমিনিয়াম উৎপন্ন করে অ্যালুমিনেট লবণ এবং হাইড্রোজেন। দুজনেই অর্থাৎ বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়াম দুজনেই গাঢ় HNO3 অর্থাৎ কনসেন্ট্রেটেড HNO3 দ্বারা নিষ্ক্রিয় করা যায়। এইসব বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের ইনঅর্গানিকেও কাজে লাগবে, কাজে খুব ভালোভাবে যদি আমরা মনে রাখি এই নলেজটা আরেক জায়গাতেও কাজে লেগে যাবে। গাঢ় HNO3 দ্বারা বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামকে নিষ্ক্রিয় করা যায়। এই হয়ে গেল দুজনের ধর্ম। এবার এই ধর্মের সাদৃশ্যের কারণ কি, সেই কারণটা নির্ভর করে এদের ধ্রুবায়ন ক্ষমতার উপর। ধ্রুবায়ন ক্ষমতা কিভাবে একে আমরা ডিফাইন করি, ধ্রুবায়ন ক্ষমতা ইকুয়াল টু হয়ে যাবে আধান, ক্যাটায়নের আধান বা আয়নের আধান বাই তাদের চার্জ। এই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম বা লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম আর বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়াম, বোরনের সাথে সিলিকনের আমরা ধর্মের সাদৃশ্য পেয়েছি। লিথিয়াম আর ম্যাগনেসিয়াম নিয়ে যদি ভাবি, আমরা চিন্তা করি লিথিয়াম প্লাস Mg2+, লিথিয়াম প্লাসের চেয়ে Mg2+ এর আকার বড় হবে, কিন্তু আবার চার্জের দিক দিয়ে এটা 1 এটা 2, তাহলে এই যে অনুপাতটা এটা দুজনের প্রায় সমান হয়, সেই কারণে এদের ধর্মের মধ্যে সাদৃশ্য দেখতে পাওয়া যায়। একই রকম ভাবে বেরিলিয়াম 2+ এবং বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়াম হচ্ছে 3+, এর আকার বড়, অ্যালুমিনিয়াম বেরিলিয়ামের চেয়ে বড়, কিন্তু চার্জের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের চার্জ বেশি। তার ফলে এই যে অনুপাতটা, এই অনুপাতটা প্রায় কাছাকাছি হওয়ায় এদের ধর্মের সাদৃশ্য দেখতে পাওয়া যায়, এবং একই কারণে বোরন আর সিলিকনের মধ্যেও ধর্মের সাদৃশ্য দেখতে পাওয়া যায়। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান একটু বিতর্কিত, সেই কারণে হাইড্রোজেনের অবস্থানের আলোচনা আমরা ক্লাস 10এও করেছি। তাহলে হাইড্রোজেন এর অবস্থান বিতর্কিত, কারণ হাইড্রোজেনের সাথে গ্রুপ
1 অর্থাৎ 1 নম্বর শ্রেণীর ক্ষার ধাতুদের সাথেও মিল দেখতে পাওয়া যায়, আবার 17 নম্বর শ্রেণীর হ্যালোজেনদের সাথেও মিল পাওয়া যায়। প্রথমে আমরা দেখে নেব যে ক্ষার ধাতুর সাথে কি কি মিল আছে। নাম্বার 1, তাহলে প্রথমে যেটা আলোচনা করছি ক্ষার ধাতুর সঙ্গে সাদৃশ্য। কি কি সাদৃশ্য রয়েছে? প্রথম সাদৃশ্য হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি পয়েন্ট ওয়াইজ মনে রাখলে আমার মনে হয় মনে রাখাটা সুবিধা হবে। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1 আর ক্ষার ধাতুগুলোর ইলেকট্রন বিন্যাস ns1। তাহলে ইলেকট্রন বিন্যাস একদম একই রকম, খুব মিল পেলাম। নাম্বার 2, যোজ্যতা ক্ষার ধাতুগুলোর মতন হাইড্রোজেনের যোজ্যতা 1। তাহলে ক্ষার ধাতুগুলো এরকম NaCl, KCl, KBr এই ধরনের যৌগ উৎপন্ন করে। হাইড্রোজেনে উৎপন্ন করে HCl, H2O এই ধরনের HBr। তাহলে হাইড্রোজেনের জারণ স্তর 1। এর পরের বৈশিষ্ট্য নাম্বার 3, তীব্র তড়িৎ ধনাত্মক ধর্মী। হাইড্রোজেন খুব সহজেই কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে মাইনাস ইলেকট্রন করে H+ উৎপন্ন করে। সেই রকম ভাবে এই গ্রুপের যারা ধাতু রয়েছে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে Na+ উৎপন্ন করে, তারপরে পটাশিয়াম -E, K+ উৎপন্ন করে। তাহলে এই ধাতু ক্ষার ধাতুদের মতন এই পয়েন্টটা লিখবো আমরা, একক ধনাত্মক আয়ন উৎপন্ন করে, একক ধনাত্মক আয়ন উৎপন্ন করে তীব্র বিজারক। এইভাবে নেক্সট পয়েন্ট হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। নাম্বার 4, তড়িৎ বিশ্লেষণ। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে সোডিয়াম পাওয়া যায়। আর ক্লোরাইডের যদি তড়িৎ বিশ্লেষণ করা যায় Na+ Cl- আয়ন উৎপন্ন হয় এবং Na+ ক্যাথোডে যায়, গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে Na তে পরিণত হয়, এটা উৎপন্ন হয় ক্যাথোডে। তাহলে ঠিক একই রকম ভাবে HCl এর তড়িৎ বিশ্লেষণ যদি করি আমরা, H+ Cl- উৎপন্ন হয় এবং ক্যাথোডে কি হবে, H+ একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন উৎপন্ন করবে। তাহলে ক্যাথোডে হাইড্রোজেন পেলাম। নাম্বার 4 হয়ে গেল। নাম্বার 5, স্থায়ী অক্সাইড গঠন। এই পর্যায়ের যারা ক্ষার ধাতুরা যেমন স্থায়ী অক্সাইড উৎপন্ন করে K2O, Na2O, সেই রকম হাইড্রোজেনও অক্সিজেনের সাথে স্থায়ী অক্সাইড উৎপন্ন করে, যেটা হচ্ছে জল। এরপর আমরা দেখব সেটা হচ্ছে হ্যালোজেন মৌলের সাথে সাদৃশ্য, অর্থাৎ গ্রুপ নাম্বার 17 এ এদের রাখার সপক্ষে কি কি যুক্তি দেওয়া যেতে পারে। নাম্বার 1 হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের সাদৃশ্য দেখতে পাওয়া যায় হ্যালোজেনের ইলেকট্রন বিন্যাস ns2np5। একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে কি হয়ে যায়, ns2np6, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস হয়ে যেতে পারে। যখন এটা হ্যালোজেনের ইলেকট্রন বিন্যাস, হ্যালোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হতে পারে, নিষ্ক্রিয় গ্যাস। ঠিক একই রকম ভাবে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1। যদি এটা হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাবে 1s2। এটা হিলিয়াম, তাহলে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করবে একটা ইলেকট্রন গ্রহণ করলে। এটা ইলেকট্রন বিন্যাসের সাদৃশ্য। নাম্বার 2, পারমাণবিকতা। পারমাণবিকতা মানে একটা অণু গঠন করতে যতগুলো পরমাণু লাগে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে H2 অর্থাৎ দুটো পরমাণু লেগেছে। ঠিক একই রকম ভাবে এই গ্রুপের যারা রয়েছে I2, Cl2,
Br2, অর্থাৎ এদের পারমাণবিকতা 2, হাইড্রোজেনেরও পারমাণবিকতা 2, হ্যালোজেনেরও পারমাণবিকতা 2। নাম্বার 3, আয়নন বিভব হ্যালোজেনের মতন হাইড্রোজেনেরও আয়নন বিভবের মান খুব উচ্চ। নাম্বার 4 এ আমরা লিখব ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন উৎপন্ন করা। অ্যানায়ন উৎপন্ন করে কিভাবে? যেমন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেল Cl-, একে ক্লোরাইড আয়ন বলে। ঠিক একই রকম ভাবে হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে যায় H-, একে বলে হাইড্রাইড আয়ন। তাহলে এটা হয়ে গেল হাইড্রাইড আয়ন। এবার নাম্বার 5, তড়িৎ বিশ্লেষণ। যদি গলিত লবণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে অ্যানোডে আমরা হ্যালোজেনকে পাই, যেমন NaCl এর তড়িৎ বিশ্লেষণ করলে Na+ আয়ন আর Cl- আয়ন উৎপন্ন হবে। Na+ ক্যাটায়ন ক্যাথোডে যাবে, Cl- কোথায় যাবে? অ্যানোডে যাবে। মানে অ্যানোডে গিয়ে যেটা উৎপন্ন করবে, কি উৎপন্ন করবে? একটা ইলেকট্রন ওখানে ত্যাগ করবে, করে পরিণত হবে Ca। তাহলে আমরা অ্যানোডে পেলাম ক্লোরিনকে। ঠিক একই রকম ভাবে সোডিয়াম হাইড্রাইডের যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় Na+ আর উৎপন্ন হবে H-, আয়ন অ্যানোডে যাবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে, করে পরিণত হবে হাইড্রোজেন। তাহলে এরা যেমন অ্যানোডে উৎপন্ন হচ্ছে সেই রকম ভাবে অ্যানোডে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। নাম্বার 6 হচ্ছে যদি আমরা 17 এ হাইড্রোজেনকে বসাই, নাম্বার 6 পর্যায় সারণীর ধারাবাহিকতা। পর্যায় সারণীর ধারাবাহিকতা। যেমন পর্যায় সারণী সম্পর্কে তো অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, ক্লাস 10 এও আমরা কিছুটা শিখেছি। তাহলে আমরা দেখেছি যে হাইড্রোজেনকে যদি 17 নম্বর শ্রেণীতে বসানো হয় তাহলে যেটা হবে, পর্যায় সারণীর একটা 17-র পরে আবার 18 নম্বর শ্রেণী, কোনো গ্যাপ থাকবে না। কিন্তু হাইড্রোজেনকে যদি 1 নম্বর শ্রেণীতে বসানো হয় তাহলে 1 থেকে 17-র মাঝখানে একটা অনেকটা গ্যাপ থাকে। এবং হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, এই ফাঁকা স্থানে বসার মতো কোনো মৌলও নেই, যেহেতু পরমাণু ক্রমাঙ্ক কখনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ হওয়া সম্ভব না। যেহেতু পরমাণু ক্রমাঙ্ক মানে নাম্বার অফ প্রোটনস, প্রোটনের সংখ্যা তো কখনোই ভগ্নাংশ হতে পারে না। কাজেই 17 নম্বর শ্রেণীতে যদি মৌলটাকে আমরা হাইড্রোজেনকে বসাই তাহলে পর্যায় সারণীটা ধারাবাহিক থাকে, এই গ্যাপটা থাকে না। কিন্তু ধর্মের ক্ষেত্রে আমরা দেখলাম 1 নম্বরের সাথেও সাদৃশ্য আছে, আবার 17 নম্বরের সাথেও সাদৃশ্য আছে। সেই কারণে হাইড্রোজেনকে পর্যায় সারণীর ওপরে একটা আলাদা ঘর দেওয়াই ভালো, এটা একটা সিদ্ধান্ত করা যেতে পারে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করতে থাকো, তাহলে অবশ্যই জীবনে সফল